রাজধানীর হাজারীবাগে আগুনে পুড়ল চামড়ার গুদাম। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় বিকেল 4:45 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সহায়তা করেছে সেনাবাহিনী ও বিজিবি। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল। তদন্তের পর ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, সরু রাস্তা, উৎসুক জনতার ভিড়ের কারণে দমকল কর্মীরা সক্ষমতার পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তবে হতাহতের কোনো খবর নেই। দুপুর 2:15টার দিকে হাজারীবাগের 7তলা ভবনটির 5ম তলায় আগুন লাগে, যা পরে 6 ও 7 তলায় ছড়ায়। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে তা বেড়ে দাঁড়ায় 11টিতে। আগুন লাগা ভবনটিতে প্লাস্টিক, লেদার সহ দাহ্য বস্তুর কারখানা ছিল। এছাড়াও এই ভবনে রয়েছে চামড়া ও জুতার দোকান। এর আগে 2023 সালে ও 2014 সালে এই ভবনে আগুনের ঘটনা ঘটে। স্পেশাল গাড়িগুলো অনেক চওড়া, আপনারা জানেন। এটা আউটরিগার যখন সেট আপ হয়, এই সেট আপের জায়গা এবং যে ল্যাডারটা উপরে উঠবে, উঠার কোনো স্কোপ নাই। এই কারণে এই বড় বড় স্পেশাল গাড়িগুলো এখানে ডিপ্লয় করা যায় না। পুরো বিল্ডিংই তো একটা গাফিলতি, যদি ফায়ার সেফটি প্ল্যান না থাকে এটাই তো একটা বড় গাফিলতি। এবং কোনো গাফিলতিতে মানে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা এটা দেখতে হবে আর। আবারও জাতীয় নির্বাচনের তফসিল চেয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে এই দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন আর দেশপ্রেমের নামে মিথ্যাচার করেছে আওয়ামী লীগ, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো চলছে ষড়যন্ত্র। এ সময় শেখ পরিবারের দুর্নীতির সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ পরিবার। বাংলাদেশের উন্নয়ন এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন, কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনারা যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কখনো। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। নতুন করে ভ্যাট আরোপের সমালোচনা করেন তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে। জুলাই ঘোষণাপত্রে 1947 থেকে সব আন্দোলনের তথ্য অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলগুলোর উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরার দাবিও জানান তিনি। তাই এই সিন্ডিকেটকে ধরে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরুণ প্রজন্মকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, তাদের জানার পরিধিও বেশি। এই ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এ সময় কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা কলেজের ছাত্র হিসাবে গর্বিত। এই কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচেয়ে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। 1 দশক পর দেশে ফিরেছেন ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার। তিনি বিমানবন্দর থেকে সাবেক রাষ্ট্রপতি, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানও ছিলেন। এ সময় আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জুলাই আগস্টের মধ্যে বিএনপির নির্বাচনের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার উদাহরণ আছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হলে এবছরের মাঝামাঝিতে নির্বাচন করা সম্ভব। যে জাতীয় সভাপতি তিনি মাত্র 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না? লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া লিভার, কিডনির সমস্যা, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে, জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকেরা সবসময় যোগাযোগ রাখছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 7 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। পরে লন্ডন ক্লিনিকে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করা নৈতিক ভিত্তি ও অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রংপুর গণ অধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অভিযোগ করেন, 1.5 দশকে আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটে ফেলেছে। এর জন্য এই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার। এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। পাঠ্য বইয়ে আদিবাসী লেখা চিত্রকর্ম সরানোর ইস্যুতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাব এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো সরকারই পাহাড়ে বসবাসরতদের আদিবাসী বলতে চায়নি। আদিবাসীদের জোর করে বাঙালি বানানো যাবে না জানিয়ে সমাবেশে বলা হয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আন্দোলনরতদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, আদিবাসী মানে আদি থেকে বসবাসরত জাতি নয়, বরং আলাদা বৈশিষ্ট্যধারী জনগোষ্ঠীকেই আদিবাসী বলা হয়। তাই বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। এখন পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যার আমলে সংকটটা হচ্ছে এখানে রাজনৈতিক সংকট। এই সংকট করেছিল এই রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা। এই সংকটকে জিয়ে রেখে তারা তাদের প্রজেক্টগুলো বিনির্মাণ করতে চায়। বন্ধুগণ, আমাদের পাহাড়ি বন্ধুদেরকে 2-3 জন শিক্ষার্থীদেরকে কিভাবে 50-60 জন ঘিরে ফেলে কি ন্যাক্কারজনক ভাবে, কি বর্বর ভাবে, কি নির্মম ভাবে তাদেরকে পেটানো হলো। এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে। এবং তারা দুঃখ প্রকাশ কেন করবে? তাদের যন্ত্রপাতি দিয়ে তো তারা পেটাচ্ছেন। রাজধানীতে ছিনতাই, চুরি ও ডাকাতি হওয়া মোবাইল ফোন বিক্রি হয় বিভিন্ন ফুটপাতে। যেগুলো বিক্রি করা যায় না সেগুলো রিপেয়ার শপে বিক্রি হয় পার্টস হিসেবে। মোহাম্মদপুর, বেড়িবাঁধ, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি ও সায়দাবাদে দামি দামি মোবাইল শুধু সিম খুলেই বিক্রি করেন বিক্রেতারা। এসব ঠেকাতে পুলিশ নির্বিকার বলে অভিযোগ উঠেছে। কোন গাড়ি চালান? স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই অঞ্চল 3-এ। সিটি কর্পোরেশনের গাড়ি চালক আবুল কালাম অফিস শেষে প্রতিদিন ওসমানী উদ্যান এলাকায় ফুটপাতে মোবাইল কেনাবেচা করেন। ড্রাইভার, কিন্তু তার কাছে আছে 2টি মোবাইল যার দাম অন্তত 2 লাখ টাকা। এটা কত টাকাতে কিনছেন? এটা 7,000 টাকা কিনছি। 7,000? কোত্থেকে? এই ফড়ি থেকে।
অন্তত 60টি মোবাইল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি, যার মোবাইল এনেছেন তার কল লিস্ট বা মেসেজও ডিলিট করার প্রয়োজন মনে করেননি তিনি। মোবাইলের প্রকৃত মালিক শেষ কল করেছিল 1 জানুয়ারি। না ওটা ভাঙ্গা, আর একটা মোবাইল ভাঙ্গা মোবাইলের মাদারবোর্ড কেমনে লাগবে? ওটা তো মাদারবোর্ড রানিং, ওইটা গেছে মালিকে গেছে। আপনি এখানে ব্যবসা করেন? ব্যবসা কি করুম আমি, লইলাম আপনি ধরলেন ওরা ভেঙে গেছে। প্রতিদিনই বিকেলের পর এই ফুটপাতে বসে চোরাই মোবাইলের বাজার। সন্ধ্যার পর বাজার জমে ওঠে। শখানেক দোকানের বাজারে দৈনিক বিক্রির পরিমাণ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ব্যবসা নিয়ন্ত্রণ করেন নাহিদ ও কানন নামে দুজন। আমি কিনছি যা ওই তাই বিক্রি করা। আপনি কোথায় কিনছেন? এখান থেকে কিনছি। এখান থেকে কিনছেন? জি। এখান থেকে কিনছেন? জি। আবার এখানে বিক্রি করেন? হ্যাঁ। আপনি এখানে ব্যবসা করেন? না চোরাই আছে, চোরাই ছাড়া আছে। সবাই কি চোরাই মোবাইল পায় নাকি? কারা বিক্রি করে, দোকানদারা বিক্রি করে, আর তো আগে তো সবারই পাইতেন। পাশেই পুলিশ সদর দপ্তর থাকলেও কোনো অভিযান হয় না এই এলাকায়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি শাহবাগের ওসি, রমনা জোনের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত কমিশনার। ডিএমপি কমিশনার বলছেন শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আর আমি ব্যবস্থা নিচ্ছি, এটা আমার জানা ছিল না, আপনি বললেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ডিএমপির 50 থানায় 2 মাসে 1000 খানেক মোবাইল হারানোর জিডি হয়েছে। এর মধ্যে শুধু পল্টন থানায় প্রায় 100 মোবাইল ফোন উদ্ধার করা গেছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 4.1%, যা মহামারীর পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে কম বলছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে ধীরগতি এসেছে প্রবৃদ্ধিতে। করোনা মহামারীর পর দেশের অর্থনীতিতে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হতে যাচ্ছে এবছর। বৈশ্বিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিবিএসের হিসেবে দেশের প্রবৃদ্ধি 5.82 ধরা হলেও বিশ্বব্যাংক বলছে হার হবে 4.1%। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ এবং শিল্প কার্যক্রম সামনে হতাশাজনক নিম্ন স্তরে থাকবে বলছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহের সীমাবদ্ধতা, জ্বালানি সংকট এবং আমদানি নিষেধাজ্ঞা উৎপাদন কমিয়েছে। সেই সাথে মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতি সাধারণের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে, যার কারণে সেবা খাতের প্রবৃদ্ধি ধীর হবে। তবে নেতিবাচক পূর্বাভাসের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আগামী অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি 5.4% পৌঁছানো সম্ভব। সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতে সংস্কার, ব্যবসা বান্ধব পরিবেশ এবং বাণিজ্য বৃদ্ধির তাগিদ বিশ্বব্যাংকের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।